আচ্ছা, আমরা সাধারণত একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কিরকম দেখি? আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন কি অবস্থা। এটা একটা ওয়েবসাইট, তাই না? এখানে কি আছে? সাধারণত উপরে একটা হেডার থাকে, তারপরে একটা মেনু থাকে, ঠিক আছে? তারপরে কি একটা কন্টেন্ট এরিয়া থাকে, সাইড বার থাকে, ফুটার থাকে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে আমরা বেসিক স্ট্রাকচার যদি হিসাব করি, তাহলে আমাদের কিভাবে একটা ওয়েবসাইটকে সিম্পলি স্ট্রাকচার দেওয়া যায়? তো আচ্ছা, স্ট্রাকচার দেওয়ার জন্য আমি জাস্ট পেইন্টে আপনাদের একটা জিনিস বুঝাই। এটাকে দেখাইছিলাম কতদিন? আচ্ছা, দেখেন এখানে আমরা যদি একটা ওয়েবসাইট, সম্পূর্ণ একটা ওয়েবসাইটকে আমরা এরকম একটা কন্টেইনারের মতো মনে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ওয়েবসাইটে কি থাকে সাধারণত হচ্ছে, ধরেন এটা আমাদের ওয়েবসাইটের হেডার। এটা থাকে হচ্ছে আমাদের হেডার অংশ, তাই না? এখানে কিছু লোগো থাকে, টেক্সট থাকে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের কি থাকে? তারপরে হচ্ছে আমাদের ধরেন আমাদের কন্টেন্ট অপশন থাকে, ঠিক আছে? এখান থেকে ধরেন আমরা কন্টেন্ট, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ধরে নিলাম আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট এরিয়া, তাই না? আচ্ছা, এবার আমরা যদি ধরি এখান থেকে আমাদের হচ্ছে ধরেন এটা আমাদের ফুটার, ঠিক আছে? ধরে নিলাম এটা আমাদের ওয়েবসাইটের ফুটার। তাহলে এখানে আমরা যে কাজগুলো করব, আমরা ডিভিশনের মাধ্যমে একটু ওয়েব পেজকে ভাগ করে এটাকে সাইজ দিয়ে আমরা হচ্ছে এরকম শেপ নিয়ে আসবো ওয়েবসাইটে, ঠিক আছে? তো এটা ধরলাম হেডার, এটা ধরলাম কন্টেন্ট, এটা ধরলাম ফুটার। আচ্ছা, এখন কন্টেন্ট এরিয়ার ভিতরে হচ্ছে ধরেন আমরা দুইটা সেকশন নিব, সরি এরিয়া নিব। একটা হচ্ছে কন্টেন্টের লেফট সেকশন, ঠিক আছে? এটা ধরলাম এখানে আমাদের মেইন কন্টেন্টটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে এই যে ধরলাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাইড বার, ঠিক আছে? তাহলে কি এরকম একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হয় না? সিম্পলি স্ট্রাকচার হয় না? আমরা যদি এগুলো হচ্ছে এটাকে হেডার ধরি, এটাকে হচ্ছে ধরলাম টোটালটাকে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আবার দুইটা ভাগ, টোটালটাকে যদি একটা কন্টেইনার হিসাব করি, তাহলে তাহলে এই কন্টেইনারটাকে কত ভাগ করা হয়েছে? তিন ভাগ। এই যে হেডার এক ভাগ, কন্টেন্টের এক ভাগ, ফুটার এক ভাগ, এই তিন ভাগ করা হয়েছে না? আচ্ছা, এটা যে প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগবে তা কিন্তু না, আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এই কন্টেন্ট এরিয়াকে আবার কয়টা ভাগ করা হয়েছে? দুইটা ভাগ। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। আচ্ছা, তাহলে এবার আমরা ওয়েবসাইটটিকে একটু এরকম একটা ওয়েবসাইট সিম্পলি দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে এরকম একটা ওয়েবসাইট দাঁড় করাইতে গেলে আমাদের প্রথমত চিন্তা করতে হবে, আমরা ডিভিশন নিয়ে আমরা সিএসএস লিখছি, তাই না? এখন আমরা এই ডিভিশন দিয়ে এরকম ওয়েবসাইটের স্ট্রাকচার লেখা শুরু করে দিব। তো দেখেন এবার আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করছি। এখন হচ্ছে এই ফাইলটা আমি কেটে দিচ্ছি, এটা যেভাবে আছে এভাবেই থাক। আমরা এটাকে আরেকটা ফোল্ডার করি, এখানে ফোল্ডার করে আমরা দিলাম হচ্ছে ধরেন এখানে দিলাম হচ্ছে ওয়েবসাইট। আমরা এখানে নাম দিলাম হচ্ছে এটা বেসিক ওয়েবসাইট। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটাকে এক্সটার্নাল সিএসএস দিয়ে আরেকটা ফোল্ডার করে এই দুটো ফাইল এই ফোল্ডারের ভিতরে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সোর্স কোড গুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন নাকি? আমরা গিটে আপলোড করছি, এটা সোর্স কোড পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে ফোল্ডার ওপেন করে ফেলি, মানে আপনাদের ব্যাচ 1 ক্লাস 5 এক্সটার্নাল বেসিক ওয়েবসাইট, যেটা এটা ওপেন করি। আচ্ছা, বেসিক ওয়েবসাইটের মধ্যে কোনো ফাইল নাই, আমরা জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি, তাই না? এবার এখান থেকে আমরা সরাসরি ফাইল ক্রিয়েট করব। এখন এখানে রাইট বাটন ক্লিক দিব, দেওয়ার পরে নিউ ফাইল, এন্ড ফাইলের মধ্যে নাম দিলাম হচ্ছে index.html। ওকে, দেখেন আমি কোডগুলো এখন একটু দ্রুত লিখছি, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনারা বুঝেন, ঠিক আছে? এই জিনিসগুলো দেখেনি আমি এখান থেকে রাইট বাটন দিয়ে এখানে ইজিলি ফাইল তৈরি করা যায়, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে, বেসিক ওয়েবসাইট ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফাইল তৈরি করব, কি .css। দেখেন এবার আমরা HTML ফাইলের মধ্যে গিয়ে সিম্পলি যে স্ট্রাকচারটা আছে ওটা নিয়ে আসি। আমরা এখানে লিখে দিলাম বেসিক, ওকে, বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার, এটা আমরা লিখে দিলাম। এখন আমাদের প্রথমেই যে কাজটা লাগবে সেটা হচ্ছে লিংক করে নিব আমরা, ঠিক আছে? তাকে লিংক করে নিব, style.css টাকে আমরা লিংক আপ করে নিব। style.css কোনটা আমরা এখানে তৈরি করছি, তাই না? আচ্ছা, এবার আমরা প্রথমত যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মার্কআপ, আমাদের ওয়েবসাইটের ডিজাইন কিরকম হবে এটার উপরে নির্ভর করবে হচ্ছে আমরা কিভাবে মার্কআপটা তৈরি করব। তো যেহেতু আমরা টোটালটাকে একটা কন্টেইনার হিসাব করছি, তাহলে টোটালটাকে একটা ডিভ আমরা দিব, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, টোটাল যে জিনিসটা আছে এটাকে আমরা দিলাম হচ্ছে
একটা ট্যাব দিবেন সব সময়। হচ্ছে একজন ভালো প্রোগ্রামার অথবা কোডারের কাজ হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে হচ্ছে একটা লাইনের পরে আরেকটা লাইনের স্পেসটা কিরকম হবে এটা দেখবেন। আমি কিভাবে ইন্ডেন্টেশনটা ফলো করি, আমি এখানে ডিপ লিখলাম, লিখে হচ্ছে এখানে শর্ট হ্যান্ডে এটার ক্লাসের নামটা দিয়ে দেবো। ডিপ লিখে ডট লিখলাম, লিখে লিখবো হচ্ছে কন্টেইনার, এটা একটা নাম দিলাম, ঠিক আছে। এই যে দেখুন ক্লাস, অটোমেটিক্যালি ডিপের ভিতরে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ ডিপ ডিপ দিলাম, ডট যে টেক্সটটা লিখবেন ওটার সাথে ডট দিয়ে যেটা লিখবেন ওটা ক্লাস হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। এই যে এটা ক্লাস। তাহলে এটার ভিতরে এবার কন্টেন্টের ভিতরে কি কি আছে, আমাদের তিনটা সেকশন আছে তাই না। এটা হচ্ছে হেডার, কন্টেন্ট, তারপরে হচ্ছে ফুটার, তাই না। তাহলে আমরা এক কাজ করি, সেম একইভাবে তিনটা ডিপ নিয়ে নেই। এই যে এখন ডিপ দিলাম আমরা হচ্ছে হেডার, এটার নাম দিলাম হচ্ছে হেডার, ওকে। আচ্ছা, এটার ভিতরে পরবর্তীতে কি করা লাগে আমরা দেখব। তারপর হচ্ছে এখানে ডিপ দিব, একটা হচ্ছে কন্টেন্ট আর এটা হচ্ছে কন্টেন্ট, আগেরটা দিছিলাম কি কন্টেইনার। আচ্ছা, এখানে আরেকটা দিই আমরা ডিপ, আমরা হচ্ছে দিলাম এখানে ফুটার, আমরা হচ্ছে ফুটার নামে একটা ডিপ দিলাম। তাইলে হয়ে গেল কন্টেইনারের ভিতরে আর তিনটা ডিপ, তিনটা সেকশন করে ফেলবো। এইভাবে প্ল্যান করে আমরা স্ট্রাকচার তৈরি করব, না হলে আমরা সিএসএস দিয়েও এটাকে কমপ্লিট করতে পারবো না ওয়েবসাইটের স্ট্রাকচারটা। দেখেন এবার আমাদের কন্টেন্টের ভিতরে সেকশন দুইটা না, দেখেন আমরা এখানে কন্টেন্টের ভিতরে সেকশন দুইটা করছি, এই একটা এই একটা, ঠিক আছে, দুইটা না, ও লেফটে রাইটে, তাইলে এখানে আরো দিব দুইটা। এই যে দেখেন যখনই আমি একটা ডিপ থেকে আরেকটা ভিতরে ঢুকছি তাইলে একটা ট্যাব ডান দিকে সরে গেছে, ট্যাবগুলো, তাহলে বোঝা যাচ্ছে যে কোনটার ভেতরে কোনটা আছে, ঠিক আছে, সহজে বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা ডিপ ক্লাস দিব, ডিপ ক্লাস দিয়ে দিলাম হচ্ছে কন্টেন্ট লেফট, আরেকটা দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা এখানে কন্টেন্ট রাইট, এই হচ্ছে দুইটা ডিপ দিলাম। এবার জাস্ট আমরা ডিপ দিলাম, এখন ডিপ দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখবো না। যেখানে আমরা বেসিক ওয়েবসাইটের যদি পেজটা রান করি তাহলে কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। এবার আমরা হচ্ছে এগুলাকে আমরা কন্টেন্ট দিব, যেমন ধরেন হেডার এখানে কিছু কন্টেন্ট দিলাম, সাপোজ ধরেন এখানে h1 ট্যাগ দেওয়া আছে, h1 ট্যাগের মধ্যে আমরা লিখলাম হচ্ছে এখানে লিখে দিলাম সাপোজ আমি একটা টাইটেল দিলাম, অথবা মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল, ওকে। সিম্পলি একটা ইয়া দিয়ে দিলাম, টেক্সট দিলাম। এবার দেখি আমাদের ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট আসছে কিনা, হ্যাঁ আসছে, তবে নির্দিষ্ট ফরম্যাটে আসে নাই। আচ্ছা, এবার আমরা কন্টেন্টের ভিতরে এখানে একটা আমরা h1 দিয়ে দিই, এখানে লরেম 10 দিয়ে দিলাম, আর একটু নিচে যাই, আমরা এখানে প্যারাগ্রাফ দিলাম p, আর এখানে লরেম 30, আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিই, এটাকে কপি করে। আচ্ছা, এখানে আমরা তিনটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের টেক্সটগুলো কিরকম আসলো দেখি, এই যে এরকম আসছে, তাই না। আচ্ছা, এবার আমরা রাইট সাইড বারে রাইট কন্টেন্টে কিছু কন্টেন্ট দিই, ঠিক আছে। এটা ধরেন আমরা একটা মেনু তৈরি করবো, আমরা এখানে h2 দিলাম, আমরা হচ্ছে রাইট অথবা এখানে সাইড বার আমরা লিখে দিলাম। আর মেনু তৈরি করার জন্য কি ইউএল না, ইউএল এলআইএ, ধরেন একটার ভিতরে আরেকটা, ইউএল এর ভিতরে লিস্ট আইটেম, আনাদার লিস্টের ভিতরে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের ভিতরে একটা এনকোড ট্যাগ নিছি, ওটাকে আমরা সাপোজ এখানে লিখলাম হচ্ছে হুম। এখানে অনেকগুলো দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এবার আমাদের হচ্ছে রাইট সাইড বারের কন্টেন্ট শেষ, কিন্তু এটা রাইটে আসবে না, নিচে আসছে, তাই না। আমাদের এরকম একটা মেনু লিস্ট আসছে। আচ্ছা, এবার ফুটারে কিছু কন্টেন্ট দেবো, ওই যে ফুটারে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেই, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে লয়েম আমি 10 দিয়ে দিলাম সিম্পলি, আমাদের ফুটারে একটা টেক্সট চলে আসলো। আমরা কিন্তু ওয়েবসাইটের মার্কআপ গুলো কমপ্লিট করে ফেললাম, মার্কআপ কি করলাম, কমপ্লিট করে ফেললাম। এবার সিএসএস এর কোড লিখবো, দেখেন এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, জাস্ট বেসিক। আচ্ছা, এবার আমরা হচ্ছে প্রথমত চিন্তা করবো যে ওয়েবসাইটের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বডির মধ্যে কিছু ডিফল্ট কোড আমরা দিয়ে দেবো। এখানে স্টাইলে যাব, ঠিক আছে। আমরা তো স্টাইলের লিঙ্ক আপটা করে ফেলছি কোথায়, স্টাইলের লিঙ্ক আপটা স্টাইল ডট সিএসএস এর লিঙ্ক আপটা করে ফেলছি কোথায়, এই যে জায়গায়। তাহলে এখন আমরা স্টাইলে কোড লিখতে পারবো। এখন আমরা সরাসরি ট্যাগের নাম দিলাম হচ্ছে বডি, এখন বডির মধ্যে কোনো ক্লাস টাস কিছুই দেই নাই, ঠিক আছে, সরাসরি বডি দিলাম। বডিতে আমরা দেখেন অটোমেটিকলি কিছু মার্জিন টার্জিন পাইছে এগুলাতে, ঠিক আছে, এগুলো আমরা কেটে দিব। তো এগুলা কেটে দেওয়ার জন্য আমরা লিখলাম হচ্ছে মার্জিন
জিরো, মার্জিন জিরো, ডিফল্ট ভাবে বডিতে যেন কোনো প্যাডিং পায় না, এর জন্য হচ্ছে প্যাডিং জিরো। আচ্ছা, এবার আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দেব, ফন্ট সাইজ 16 পিক্সেল। ওকে, এবার আমরা দেখি আমাদের পেজটাতে কিরকম আসছে, আমরা একটু চেঞ্জ লক্ষ্য করবো, ঠিক আছে। এখানে যদি রিলোড দিই, দেন কিছু মার্জিন টার্জিন ছিল অটোমেটিক চলে গেছে। এই সময় কিছু মার্জিন টার্জিন থাকে, এগুলো রাখলে রাখতে পারি অথবা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। এবার আমরা সরাসরি ডিপের মধ্যে কিছু কাজ করে নেই। দেখেন ডিপ যেটা আছে, সরাসরি ডিপ ট্যাগ, আমরা হচ্ছে বক্স সাইজিং, আমরা একটা বর্ডার বক্স করে রাখলাম যাতে করে আমাদের এটা সহজেই এটা মেনটেন হয়ে যাবে। প্যাডিং দিলে পাবে, প্যাডিং আদারওয়াইজ প্যাডিং না দিলে পাবে না। এটা হচ্ছে ডিফল্ট কিছু কোড করে নিতে হয়। তারপরে হচ্ছে আমরা এখানে ওভারফ্লো দিলাম। আচ্ছা, এটা পরে না লিখলে আপনারা বুঝবেন না এটার কাজ কি। আপাতত এটাই থাক, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখেন প্রথমত হচ্ছে পেজটাকে টোটাল কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে যেতে হবে, এটা নির্দিষ্ট সাইজ দিয়ে মাঝখানে নিয়ে যেতে হবে। ওয়েব পেজটাকে কি করতে হবে, মাঝখানে নিয়ে যেতে হবে। তাহলে টোটাল কন্টেন্টটা কি, টোটাল কন্টেন্টটা হচ্ছে আমাদের আছে কন্টেইনারের ভিতরে, কন্টেইনার ডিবের ভিতরে, তাই না। তাহলে এই কন্টেইনার ক্লাসটা আমরা সিএসএস এ নিয়ে যাই। এই যে এখান থেকে শুরু করলাম, আমরা কন্টেইনার দিলাম, কন্টেইনারের একটা নির্দিষ্ট ওয়াই দিয়ে দেবো। ওয়াই দিলাম হচ্ছে সাপোজ এক্সাম্পল হচ্ছে 960 পিক্সেল। আপনারা যে কোনো স্ট্যান্ডার্ড ওয়াই আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে। আমি 960 পিক্সেল দিচ্ছি এখানে, আগে 960 দিয়ে এডিট করা হতো। দেখেন 960 পিক্সেল দেওয়ার পরে কি হয়েছে, পেজটা অর্থাৎ কন্টেইনারটা নির্দিষ্ট সাইজ হয়ে গেছে। দেখেন ডান দিকের কন্টেন্ট নাই, ওটা হচ্ছে বাম দিকে চলে আসছে। আচ্ছা, এবার আমরা এটাকে একটা মাঝখানে নিয়ে যাব, ঠিক আছে। তো মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এটাকে লিখতে হবে মার্জিন লেফট অটো, মানে বাম দিকের মার্জিন থেকে আমরা অটো করে দেবো। দেখেন এবার এটা ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেছে স্ক্রিনে, ঠিক আছে। এবার এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আবার লিখতে হবে মার্জিন রাইট অটো। তাইলে এবার ডান দিক থেকে বাম দিকে আসার চেষ্টা করবে এবং সেটা মাঝখানে স্থির হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, আমার কন্টেন্টটা কি হয়ে গেল, মাঝখানে চলে আসলো। এবার হচ্ছে আমরা হেডারটাকে একটু ডিজাইন করব, ঠিক আছে। তো হেডারটাকে ডিজাইন করার জন্য আমরা হচ্ছে আমাদের কোডটা নেই, আমাদের সিএসএস এর যে ক্লাসটা আছে, এই যে হেডার, এটাকে নিয়ে নিলাম। আমরা হেডার ক্লাসটাকে নিয়ে এখানে বসাইলাম। ওকে, তো একটা হেডারের ক্লাসে, হেডারের মধ্যে আমরা একটা ক্লাস দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা এত সময় কোড করছিলাম কি, আমরা সরাসরি এই যে সিএসএস থেকে কি করছি, সিএসএস এ কোড লিখছি আর তারপরে এখানে আউটপুট দেখছি, ঠিক আছে। এখন এখানে কোড লিখবো সিএসএস এ, তারপরে সেভ করব, তারপরে এখানে সাথে সাথে আউটপুট দেখবো। দেখেন কিভাবে সেটা, এখানে আমরা রাইট বাটন দিব, দেওয়ার পরে ইন্সপেক্ট এলিমেন্ট দিব। দেওয়ার পরে কি হচ্ছে, এই যে দেখেন আমাদের এই H1টা সিলেক্ট হয়ে গেছে। বাম দিকে দেখেন এখানে HTML এর কোডগুলো চলে আসছে, ঠিক আছে, আমরা যেটা HTML এর কোড লিখছিলাম। ডান দিকে দেখেন CSS সিলেক্টরটা আসে নাই। আমরা যদি হেডারটা CSS এর নিচে, এই যে দেখেন হেডারটা আসছে, এই যে হেডারটা আসছে। পাশাপাশি যে ডিবে, যে সরাসরি ডিবের মধ্যে যেটা দিছিলাম ওইটাও আসছে। তার মানে একটা একই জায়গায় দুইটা CSS কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, মাল্টিপল CSS। আচ্ছা, এবার আমরা এই যে হেডারের জায়গায়, ঠিক আছে, এই যে হেডার যেটা আছে ওইটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম TL। আচ্ছা, এখানে কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট হ্যাশ। আচ্ছা, তারপরে হোয়াইট লিখি সরাসরি। আচ্ছা, এটাকে ওভারফ্লো আমরা হিডেন দিয়ে দেবো। তাইলে কি হবে দেখেন, এটা নির্দিষ্ট যে সাইজটা ছিল সাইজটা অটোমেটিক নিয়ে নিছে, নাহলে কিন্তু এই সাইজটা দিত না। এই যে এটা H1 এর মার্জিন পাইছে। আচ্ছা, এবার দেখেন এটাকে একটু পেডিং দিয়ে দিই, পেডিং দিয়ে দিলাম হচ্ছে 15 পিক্সেল, চতুর্দিক থেকে 15 পিক্সেল যেন পেডিং পায়। এটা হোয়াইট হয়ে নাই, কালারটা হোয়াইট হয়ে গেছে। আচ্ছা থাক, সমস্যা নাই। আচ্ছা, তাইলে কি করলাম, এখান থেকে আমরা সিএসএস ধরে কোড লিখে ফেলছি। এই কোডটা তো সেভ থাকবে না, তাই না, এই কোডটা সেভ থাকবে না। এখান থেকে কোডটা কপি করে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা এই যে হেডারের ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। তাইলে হয়ে গেল কি, আমাদের এই হেডারের সিএসএসটা ওয়েবসাইটের হেডার শেষ, ঠিক আছে। এবার আমরা ধরেন ফুটার এরিয়াটাও করে ফেলি, সিম্পলি এই জিনিসটা ফুটার এরিয়াতে দিয়ে দিই। দেখেন এই জিনিসটাকে আমরা সিম্পলি এই যে ফুটারের যে ক্লাসটা ধরে যদি করে ফেলি, আমরা ফুটার করি, এই যে ফুটারটাকে একটু ডিজাইন করে ফেলি। আমি সাধারণত, অনেকে এরকম করে না, আমি সাধারণত একটা ওয়েবসাইট স্ট্রাকচার করলে আমি ফার্স্টে ফুটার এবং হেডার করে ফেলি।
এরপর হচ্ছে ওয়েবসাইটের অন্যান্য ডিজাইনগুলো করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিস্টেম আগে। তো দেখেন এই কোডটাকে আমরা যদি সেম ফুটার করতে চাই, সেম ফুটার সেম হবে, কোনো পরিবর্তন নাই। দেখেন আমরা সেম আমরা ফুটার করে ফেললাম, দেখেন সেম আমরা ফুটার করে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে হেডার হয়ে গেল, এটা হচ্ছে ফুটার হয়ে গেল। আচ্ছা, এবার এই যে ফুটারটা যেহেতু আমরা সেম ডিজাইন করছি, সেহেতু আমরা যেটা করতে পারি দুইবার সিএসএস না লিখে, এখানে আমরা দুইবার সিএসএস লিখবো না, একবার সিএসএস লিখে কাজ চালাই দেবো। কিভাবে? এই ফুটারটাকে আমরা এখান থেকে কাট করলাম, ঠিক আছে। ফুটার এই যে হেডার আছে না, হেডারটা তো সেম ডিজাইন ফুটার, তাই না। এখানে আমরা কমা দিব, কমা দিয়ে এখানে লিখে ফেললাম যে ফুটার, অর্থাৎ হেডারে যে ডিজাইন হবে ফুটারে একই ডিজাইন হবে, মানে এই দুইটা ক্লাসে যা ডিজাইন হবে সব এই দুইটা ক্লাসের এইচটিএমএল এ যেয়ে অ্যাপ্লাই হবে। বুঝা গেছে সিম্পলি? দেন আমি কোডটা শর্ট করে ফেলছি, আমি যত সময় যাবে কোডগুলো শর্ট করব। তাহলে আমরা একসাথে কি করলাম, হেডার এবং ফুটারে একসাথে কোড দিয়ে দিলাম। এবার হচ্ছে মাঝখানের কন্টেন্টটা বাকি রইলো, তাই না। তাহলে এটাকে কি করতে হবে, বাম দিকে নিতে হবে, আর এটাকে ডান দিকে নিতে হবে। তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে নির্দিষ্ট সাইজ দিব কাকে, এই যে লেফট সাইডে যেটা আছে প্রথমে এটাকে সাইজ দেই, এই যে লেফট কন্টেন্ট লেফট যেটা আছে ওইটাকে সাইজ দেই, এই যে হেডার ফুটারের আগে দেই কন্টেন্টটা, এই যে এখানে রাখলাম, এই যে কন্টেন্ট লেফট, আরেকটা কি আছে কন্টেন্ট রাইট, তাই না। তাহলে এই দুইটা ক্লাস আমরা এখানে দিয়ে দেই, যে কন্টেন্ট লেফট আছে, কন্টেন্ট রাইট আছে। আচ্ছা, এবার দেখেন আমরা দুইটা সিএসএস নিলাম, সরি ক্লাস নিলাম, নেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক দিব, দেখেন এখানে রাইট বাটন দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা কন্টেন্ট লেফটে চলে গেলাম। ওকে, কন্টেন্ট লেফটে আমরা লিখলাম, দেখেন নির্দিষ্ট ওয়াইড দিয়ে দেবো, ওয়াইড দিলাম হচ্ছে আমরা সাপোজ ধরেন 600 পিক্সেল, নির্দিষ্ট ওয়াইড দিলাম, অথবা 700 পিক্সেল দেই, কমে যাচ্ছে, এই যে 700 পিক্সেল দিলাম, অথবা আমরা 650 দিলাম এই কন্টেন্টের জন্য। এবার আমরা এটাকে কি করব, ওভারফ্লো হিডেন। আচ্ছা, ওভারফ্লো হিডেন না করে ফ্লোট লেফট করে ফেলে। এই দেখেন ফ্লোট লেফট করার পরে কি হয়েছে, এটা বাম দিকে এলাইন হয়েছে, ডান দিকেরটা বামে চলে গেছে, কিন্তু ফুটারটা উপরে উঠে গেছে, তাই না। এটা কি করছে, ওভারফ্লো করছে, একটা কন্টেন্টকে নিচের কন্টেন্টটা উপরের কন্টেন্টটাকে ওভারফ্লো করছে, এটা ফ্লোট লেফট দেওয়ার কারণে। তাইলে আমার এই কন্টেন্টটার যে উপরের যে কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট যেটা আছে, এটাকে যেটা করব, এটাতে কোনো সিএসএস নেই, তাই না। তাহলে এটাতে সিএসএস, এটারও সিএসএস নিয়ে নেই, এটাকে আমরা এই যে কন্টেন্ট লেফট যেটা আছে ওটাকে আমরা সিএসএস আপাতত দিয়ে দিচ্ছি, আর কন্টেন্ট যেটা আছে এখানে টোটাল কন্টেন্টটা যে ডিপটা ধারণ করছে ওইটাকে আমরা ওভারফ্লো হিডেন করে দিব, এটা উপরে, তাই জন্য উপরে লিখছি। আচ্ছা, এখানে কি করব, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন করার পরে কি হয়েছে, এটা কন্টেন্ট, কোনো কন্টেন্ট তার ওভারফ্লো করে যায় নাই, এই যে দেখেন কোনো কন্টেন্ট ওভারফ্লো করে যায় নাই, নিচেরটা নিচে আছে, এই কন্টেন্টটা তার নির্দিষ্ট এরিয়া নিয়ে নিয়েছে, ঠিক আছে। কিছু বলছেন? প্রচুর সাউন্ড আসছে না, আমার কথা শোনা যাচ্ছে তো? আমি একটু জোরে বলতেছি এই জন্য। আচ্ছা, তাহলে আমাদের লেফট কন্টেন্টটাও হয়ে গেল। এবার হচ্ছে রাইটের একটা কন্টেন্ট দিয়ে দেবো, রাইটের কন্টেন্টটাকে ডিজাইন করে ফেলি। তো আমরা যেহেতু এই দুইটা কন্টেন্ট একসাথে হয়ে গেছে, দুইটাকেই আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। এখন 650 পিক্সেল চলে গেল, তাই না। 650 পিক্সেল চলে গেলে রাইটটাকে আমরা কত দিতে পারি, আমরা ওয়াইড কত দিতে পারি, 650, 960 থেকে 650 গেলে কত রইল, হ্যাঁ 300, 300 কত, 729, 200, 310 নাকি, 310 পিক্সেল। আচ্ছা দেখি আমাদের কাজ করে কিনা, ফ্লোট লেফট, এটাকেও বাম দিক থেকে অ্যালাইন করে দিলাম, তাহলে ওটার পাশাপাশি এসে বসবে, দেন ঠিক আছে, এক্স্যাক্টলি রাইট। এবার দেখেন আমরা এই যে টোটাল কন্টেন্টটা আছে না, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেবো এবং প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, টোটাল কন্টেন্টটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আমরা হ্যাশ ডিডিডি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, অথবা এটাকে আর একটু পাতলা করে দিই। আচ্ছা, হ্যাশটা কেন ইউজ করছি এটা পরে বুঝবেন, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটু পাতলা করে দিই থাকলেও সমস্যা নাই। ওকে, এখন এখানে একটা প্যাডিং দিয়ে দিই, আমরা প্যাডিং 15 পিক্সেল দিলাম। দেখেন প্যাডিং দেওয়ার পরে কি ঘটনাটা ঘটছে, প্যাডিং দেওয়ার পরে এটা কিন্তু নিচে গেছে, তাহলে আমরা ডান দিকে, এখানে প্যাডিং লেখার মানে হচ্ছে চতুর্দিক থেকে সে 15 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছে, ঠিক আছে।
যেহেতু বাম দিকে 15 পিক্সেল পাইছে, ডান দিকে 15 পিক্সেল পাইছে, তাইলে 960 থেকে কম না কত? 30 পিক্সেল। তাহলে রইল কত? 930 পিক্সেল। আচ্ছা, 930 পিক্সেলের মধ্যে এটাকে যদি ভাগ করি আমরা, তাহলে ধরলাম এটা আছে। আচ্ছা, এটাকে আপাতত আমরা এই দেই, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জায়গা মতো বসাই দেই। এটা কন্টেন্ট এরিয়াতে দিছিলাম। আচ্ছা, এবার কন্টেন্ট রাইটটাকে আরো 30 পিক্সেল কমাই দেই, মানে 200 কত, 280, 280 পিক্সেল করে দিই। তাইলে দেখেন এটা নিচেরটা উপরে চলে যাবে। এখানে জায়গা নাই তো, এজন্য নিচে চলে গেছে সে। জায়গা না থাকলে অটোমেটিক নিচে চলে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট সাইড বার, তাই না? এবার যদি আমরা এটাকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কালার করতে পারি, তাই না? ধরে নিলাম এটা সিম্পল একটা ওয়েবসাইট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আবার ডিজাইন করতে পারি, তাই না? এটাকে সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি না? আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। আপাতত এতটুকু পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? এখানে আমি স্টপ করছি, আপনারা স্টপ। আচ্ছা, ধরে নেন আমরা এটা এতটুকু পর্যন্ত করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা ওয়েবসাইটে কি থাকে, বিভিন্ন পেজে নেভিগেট করার জন্য আমাদের মেনু থাকে, তাই না? আমরা এখানে কিছু মেনু দেখতে পাই, এখানে ক্লিক দিলে, বা ডান দিকে কোনো মেনু দেখতে পাই, এখানে ক্লিক দিলে আমরা বিভিন্ন পেজে নেভিগেট করতে পারি। তো তার জন্য আগে আমাদের মেনুটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? যেমন হোম, অ্যাবাউট আস, তারপরে হচ্ছে পোর্টফোলিও, কন্টাক্ট, গ্যালারি, এরকম মেনু থাকে না? যেমন আমি এক্সাম্পল দিই, আমি রিসেন্টলি কাজ করতেছি এটাতে। আপনারা যদি দেখেন, এটা ওপেন হয়, ওপেন হইতে একটু সময় লাগবে। এটা দিয়ে এক্সাম্পল দেই। আচ্ছা, এটা আসুক। এখন দেখেন এখানে আমরা যদি মেনুটা দেখি, তাহলে কিভাবে আমরা কাজ করব মেনুতে। তো দেখেন আমরা প্রথমে করছিলাম কি, হেডারের জন্য একটা অংশ আলাদা করছি, তাই না? আমরা কন্টেন্টের জন্য একটা অংশ আলাদা করছি, তারপর হচ্ছে ফুটারের জন্য একটা অংশ ডিপ দিয়ে আলাদা করছি না? গতদিন এটা করি নাই? গতদিন করছিলাম। আচ্ছা, এবার দেখেন এখানে কি আছে, ওয়েবসাইটের এখানে 1 2 এরকম মেনু আছে না? আজকে এরকম একটা সিম্পল একটা মেনু তৈরি করব আমরা এখানে। তো এগুলা কিভাবে করতে পারি? আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট যেগুলো ছিল আগের, সেগুলো আমি রেখে দিচ্ছি, কারণ এটা নতুন করে ডিজাইন করলে সময় যাবে, ঠিক আছে? এটা আপনারা প্র্যাকটিস করে আগামী ক্লাসে জমা দিবেন, আমি অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো। আর এটা আমাদের সিএসএস করা আছে, আগের সিএসএস, ঠিক আছে? আচ্ছা, এবার এইচটিএমএল এর প্রথমেই আমাদের কি করতে হয়, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রথমেই আমাদের স্ট্রাকচার করতে হয়। স্ট্রাকচারটা কিরকম হয়? এই যে আমরা এইচটিএমএল এ যা লিখি তাই হচ্ছে স্ট্রাকচার। এবার হচ্ছে আমরা এই যে দেন কন্টেন্ট করছি, তার আগে কি করছি, হেডার করছি, তাই না? এবার এই যে কন্টেন্ট আর হেডারের মাঝখানে আরেকটা ডিপ নেব, এটাতে একটা ক্লাস দিয়ে দিলাম, মেইন মেনু। আমাদের এখানে মেনু মেনু থাকবে, ঠিক আছে? এই জন্য এটাকে ডিপ দিয়ে আমরা এখানে লিখলাম যে মেইন মেনু। এটাকে পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে এখানে আমরা মেনু বসাবো। কি অবস্থা, এই সাইটটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এবার দেখেন এখানে আমরা মেনু কিভাবে তৈরি করতে পারি। মেনু তৈরি করার জন্য আমাদের কি লাগে বলছিলাম গতদিন, তো ডিপ দিয়ে আলাদা করবোই, ঠিক আছে? ইউএল লাগে না? ইউএল এর ভিতরে কি দেই, এরকম এলআই, তাই না? এলআই, তারপর এটা লিংক আপ করার জন্য একটা এনকোড ট্যাগ দিয়ে দেই, ঠিক আছে? এটা লিংক আপ। সাপোজ ধরেন আমরা এখানে হোম লিখলাম, তারপরে এখানে একটু ইয়া দেই, হোমের পরে হচ্ছে আমরা আরো কিছু ইয়ে দিয়ে দেই, ঠিক আছে? 2 3 4 5, ধরেন এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট, তারপরে এখানে দিলাম হচ্ছে পোর্টফোলিও, তারপরে এখানে দিলাম হচ্ছে গ্যালারি, তারপরে এখানে দিলাম হচ্ছে কন্টাক্ট। সিম্পলি এরকম মেনু থাকে না? আমরা যদি এখন এটাকে রিলোড দিই, তাহলে কিরকম দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে, তাই না? একটার পরে একটা আসছে। আচ্ছা, এখানে হয় নাই আমাদের, এখানে সবগুলো এনকোড ট্যাগের ভিতরে দিয়ে দিছি, এগুলো এভাবে হবে না, এগুলো হবে এভাবে। এই সবগুলোকে কপি করা উচিত ছিল আমার। এলআই সহ প্রত্যেকটাতে একটা লিস্ট আইটেম থাকবে, ঠিক আছে? দেখা যাচ্ছে না? পিছন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে হোম আছে, এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, আরেকটা তৈরি করি আমরা, অ্যাবাউট
তারপরে হচ্ছে পোর্টফোলিও, তারপরে এখানে হচ্ছে গ্যালারি, তারপরে দিলাম হচ্ছে ধরেন কন্টাক্ট, টাচ দিয়ে দিলাম। আচ্ছা দাঁড়ান জিনিস আমি দেখে নিই। আচ্ছা এবার দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মেনুটাকে আমরা সাজাবো, ঠিক আছে? আমাদের ওই যে ওই মেনুটা আছে না, ওইটার মতো করে আমরা সাজাবো। ধরুন এই মেনুটা এটার মতো করে আমরা সাজাবো। আমরা সিএসএস কালার ম্যাচিং গুলো আস্তে আস্তে আজকে থেকে শুরু করে দেখবো কিভাবে কি করা হয়। তো দেখেন এই মেনুটাকে আমরা ওইটার মতো করে সাজাইতে গেলে প্রথম হচ্ছে আমরা সিএসএস গুলো লিখতে হবে। তাহলে সিএসএস গুলো কিরকম আছে, প্রথমে হচ্ছে এটা মেইন মেনু, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে আরেকটা কমেন্ট দেই, কমেন্ট দিয়ে আমরা সিএসএস লেখা শুরু করে দিই শুধু মেনুর জন্য, ঠিক আছে? এখানে আমরা কমেন্ট দিলাম, কমেন্টে লিখলাম হচ্ছে স্টাইল ফর মেইন মেনু, ঠিক আছে? তো মেইন মেনুর কি আছে, একটা ক্লাস আছে, এটা হচ্ছে মেইন মেনু, এটা একটা ডিপ দিয়ে আমরা আলাদা করছি। তারপরে কি আছে ইউএল, তাই না? তার ভিতরে কি আছে এলআই, তারপরে কি আছে এনকোড ট্যাগ। তাহলে এইভাবে আমরা সিএসএস গুলো নিয়ে নিব, এটাকে জাস্ট কপি করি, কপি করে সেম জিনিসগুলো আমরা ইউজ করব। ধরেন আমরা বললাম মেইন মেনু, একটা তো আছে, মেইন মেনুর ভিতরে কে ইউএল কে আমরা কিছু কোড দিব, ঠিক আছে? আচ্ছা মেইন মেনু ইউএল এর পরে কি আছে, ইউএল এর পরে আছে এলআই। দেখেন এটা হচ্ছে ইউএল মানে হচ্ছে সরাসরি টেক্সটার নাম লিখছি, তাই না? সরাসরি ওই টেক্সটার নাম লিখছি, তারপরে বলছি মেইন মেনু ইউএল এলআই, এগুলো আগে নিয়ে নিচ্ছি, মার্কআপ গুলো আগে নিয়ে, সরি সিলেক্টর গুলো আগে নিয়ে নিচ্ছি। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের এনকোড ট্যাগ এ আছে, তাই না? আচ্ছা এবার দেখেন আমরা মেইন মেনুতে আমরা এখন কিভাবে কি করব। আমরা প্রথমে মেইন মেনু যেটা আছে এটাকে ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, যাতে কেউ ওভারফ্লো করে না যেতে পারে। ওভারফ্লো হিডেন করে রাখলাম মেইন মেনুতে। আচ্ছা এবার ইউএলটাকে কি করব, আমরা দেখেন অটোমেটিক্যালি কি আছে, এই যে ইউএলটার মাঝে কিছু ডট আছে না, ডট আছে, এগুলোকে সরাই দিব। তো সরানোর জন্য আমরা ডিফল্ট ভাবে কিছু মার্জিন প্যাডিং পেয়ে যায়, আমরা এখানে মার্জিন 0, অর্থাৎ কোনো ধরনের কোনো মার্জিন থাকবে না, অটোমেটিক কিছু মার্জিন প্যাডিং থাকে ইউএল এর মধ্যে, অর্থাৎ আনঅর্ডার লিস্টের মধ্যে, এগুলো আমরা বাদ দিয়ে দেব, প্যাডিং 0। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি এবার রিলোড দিয়ে কিরকম আসছে পেজটা, এই যে এরকম আসছে, কোনো ধরনের মার্জিনও আসে নাই, প্যাডিংও আসে নাই। আচ্ছা এবার হচ্ছে ডট গুলো যায় নাই, কিন্তু আমরা যদি মার্জিন প্যাডিংটা তুলে দেই, একটা কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের ডট গুলো আমাদের যায় নাই, দেখেন ডট গুলা কিন্তু এখনো যায় নাই, আছে। তো ডট গুলাকে সরাইতে গেলে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে লিস্ট স্টাইল নাম, এটাকে লিস্ট স্টাইল নামে একটা সিএসএস প্রপার্টি আছে, ঠিক আছে? এগুলো তো জানেন, শিখাইছি না কতদিন সিএসএস প্রপার্টি কি। এটা হচ্ছে সিএসএস প্রপার্টি, লিস্ট আইটেম, মার্জিন, প্যাডিং, এগুলো হচ্ছে সিএসএস প্রপার্টি। এগুলোর ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু দিচ্ছে কি নান, মানে কোনো ধরনের লিস্ট স্টাইল আসবে না। দেখি এটা যায় কিনা, এই দেখেন ডট গুলো চলে গেছে, তাই না? তাহলে মার্জিন প্যাডিং গুলো সরানোর জন্য মার্জিন করলাম 0, প্যাডিং করলাম 0, তাহলে মার্জিন প্যাডিং 0 হয়ে গিয়ে এটা আমার এক পাশে চলে গেল, ঠিক আছে না? এবার আমরা এক কাজ করি, এটাকে একটু করি, ঠিক আছে? রাইট বাটন করে ইন্সপেক্ট করি, ওটা দেখাইছি ইন্সপেক্টটা কিভাবে করতে হয়। ধরেন এই ট্যাগের মধ্যে আমরা রাইট বাটন দিলাম, তারপরে ইন্সপেক্ট করব, ঠিক আছে? তাহলে কি হইলো, তাহলে আমাদের এই যে মেইন যে মেনু যেটা আছে ওইটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, যে ডিপটা আছে ওইটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রেড বা কি দিতে পারি। ধরেন এইটা আমরা এখানে ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে যদি এখানে ধরি, তাহলে ওই সেম কালার হয়ে গেছে। তো এটাকে এটার চেয়ে একটু ডিপ করে দিই অথবা হালকা করে দিই, তাহলে এটা থেকে একটু আলাদা হয়ে গেল, ঠিক আছে? আমি আলাদা করার জন্য এটা করছি, আর কিছু না। দেখেন এখানে কি আসছে, কোডগুলো কি আসছে, যে আমি সিএসএস এ নিয়ে বোঝাচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিলাম, সরাসরি ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে, এই যে এখানে মেইন মেনু যেটা আছে ওইটাতে আমরা দিব, ঠিক আছে? এখন সরাসরি ব্যাকগ্রাউন্ড লিখছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু কালার দিচ্ছি সেহেতু আমরা কালার লিখতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এখন কালারটা কিভাবে দিছি, একটা হ্যাশ কোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে HTML হ্যাশ কোড। আচ্ছা এখানে কি আছে, এই যে হ্যাশ দিয়ে কিছু নাম্বার আছে, আমরা সরাসরি ব্ল্যাক, টিএল, রেড এরকম না লিখে এরকম নাম্বার বসাইতে পারি। এরকম নাম্বারগুলো কিভাবে আমরা পিক করতে পারি,
আমরা এগুলো পরে দেখব। দেখেন এখন সরাসরি কিভাবে নাম্বার বসাই কিন্তু আমরা কোড কালার কোডটা নিয়ে নিছি। আচ্ছা এবার দেখেন আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে বসাইলাম, তাইলে আমার মেনুর কালারটা হয়ে গেল এরকম। এখন আমরা যে ইউএলটা আছে না, এলআই গুলো আছে না, এলআই গুলোকে অ্যালাইন করব, ঠিক আছে। ইউএল এর ভিতরে এই যে ইউএল আছে, ইউএল এর ভিতরে কি আছে, এলআই আছে। দেখেন এলআই গুলা সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসছে কিনা, এগুলা চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এই দেখেন ডান দিকে এখানে মেনু ইউএল এলআই, এটা কিন্তু এখানে আসছে। এখানে আমরা এবার ডিজাইন করব ফ্লোট লেফট, আর বাম দিক থেকে অ্যালাইন হবে। তাইলে আমার এলআই কাজ শেষ। আপাতত এলআই কে আমি বাম দিকে বামে একটার পাশে আরেকটা বসাইলাম, ঠিক আছে। ফ্লোট লেফট অর্থাৎ সবগুলো এলআই, এখানে যতগুলো এলআই আছে সবগুলো এলআই অর্থাৎ লিস্ট আইটেম বাম দিকে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এলআই এ তে কাজ করব, এন কোড থেকে কাজ করব। এই যে এলআই তে, এলআই এর ভিতরে কে আছে, এন কোড থেকে আছে। এবার এটা নিয়ে কাজ করব। এটাকে আমরা প্রথমে ডিসপ্লে ব্লক করে দেব। আচ্ছা ডিসপ্লে ব্লক রাখলাম। এটা এলআই তে যদি মেনু ডিজাইন করেন এটা মাস্ট বি লাগবে ডিসপ্লে ব্লক। তো দেখেন এখন এই যে নিচের দিকে একটা লাইন আছে না, প্রত্যেকটা এনকোড থেকে নিচে কিন্তু এরকম একটা লাইন থাকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আন্ডারলাইন। এটাকে আমরা কি করব, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম। দেখেন নিচের আন্ডারলাইন গুলো চলে গেছে। আচ্ছা এগুলোকে যদি আমি একটু বড় করি, টেক্সট ডেকোরেশনটা থাক, আমরা প্যাডিং দিয়ে দিলাম। উপরে নিচে প্যাডিং দিব আমরা 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিই উপরে নিচে। আর ডানে বামে কিছু প্যাডিং দিয়ে দেবো 15 পিক্সেল, আমরা ডানে বামে প্যাডিং দিয়ে দিই। দেখেন একটু প্যাডিং পেয়ে গেছে না, আর একটু প্যাডিং দিয়ে দিই ডানে বামে 20 আর উপরে নিচে একটু বাড়াই দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন ডানেরটা দুইটা ভ্যালু, প্যাডিং এ দিলাম দুইটা ভ্যালু, একটা বামেটা উপরে নিচে, আর ডানেরটা ডানে বামে, ঠিক আছে। ডানে বামে প্যাডিং মানে জায়গা দখল করে নিবে, ঠিক আছে। আচ্ছা প্যাডিং দেওয়ার পরে এগুলো একটু গ্যাপ তৈরি হলো, সুন্দর একটা গ্যাপ তৈরি হলো। এখন এটাকে আমরা কপি করে নিয়ে যাই আচ্ছা কপি করে নেওয়ার আগে আমরা টেক্সট ডেকোরেশন, দেখেন প্রত্যেকটা এলআই এর এনকোড ট্যাগের নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে না, আন্ডারলাইনটা তুলে যাওয়ার জন্য টেক্সট ডেকোরেশন নাম, আন্ডারলাইন গুলো তুলে দিলাম। এখন আমরা এটাকে কাজ করতে পারি, আমরা এটাকে কালার দিতে পারি। আন্ডারলাইনটা পরে করি, আমরা এখানে কালার দিতে পারি। কালার দিলাম হ্যাশ এফএফএফ অর্থাৎ সাদা। এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যদি সাদা টেক্সট দেই তাহলে জিনিসটা মানানসই হবে, দেখতে কি হবে, সুন্দর লাগবে, বাসবে। এজন্য এখানে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড কালারটা যেটাই দিই না কেন এটার সাথে সাদা দিছি যাতে করে এটা বাসে। আচ্ছা এখন টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। দেখেন ফন্টটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে পারবো না, ফন্ট সাইজ, ফন্টটাকে আমরা 20 পিক্সেল করে দিলাম, একটু বড় হয়ে গেল ফন্টটা, ঠিক আছে। আচ্ছা এবার ফন্টটাকে আমি একটু বোল্ড করে দিই, ফন্ট ওয়েট বোল্ড, আমরা ফন্টটাকে কি করলাম, বোল্ড করে দিলাম, ঠিক আছে। দেন এই প্রত্যেকটা একটা কাজে ইউজ করলে এটা সব কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। শুধু একটা কাজে ইউজ করে দেখবেন, বিভিন্ন জায়গায় আপনি সেম জিনিসগুলা কোডগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা এবার দেখেন আমরা এই যে টেক্সটগুলো চাচ্ছি আমরা একটু মানে আপার কেসে নিয়ে যাব। আমরা লেখছি ছোট হাতের কিন্তু সিএসএস দিয়ে এটাকে আপার কেসে নিয়ে যাব। সেটার জন্য কি করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এগুলোকে আমরা আপার কেস সুন্দর লাগছে না, আমরা আপার কেস বাদ দিয়ে দিই, টেক্সট ট্রান্সফর্মটা বাদ দিয়ে দিই, যেভাবে আছে সেভাবে সুন্দর, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে জিনিসটা পাইলাম আমরা এখানে ব্রাউজারে কোড করে, ঠিক আছে, ইন্সপেক্টে কোড করে সবগুলোকে আমরা কপি রুল করে এই যে এনকোড থেকে বসাই দিচ্ছি। তাইলে আর এবার ব্রাউজার রিফ্রেশ দিলেও এটা যাবে না, ঠিক আছে। দেখেন সিম্পলি কি হয়ে গেছে, সিম্পলি রিফ্রেশ হয়ে গেছে। দেখেন এটাতে ক্লিক দিলে এটা ক্লিকেবল লিংক মেনু হয়ে গেছে না, খুব সহজে এটা সিম্পল মেনু করে ফেললাম। আচ্ছা দেখেন এবার আমরা এটাকে হোভার ইফেক্ট দিব, কার্সর যখন এটার উপরে নিয়ে যাব এটা একটা ইফেক্ট আসবে, হোভার ইফেক্ট। তো আমরা এটাকে যদি একটু করি, আমরা এটাকে একটু পেডিং দিয়ে দিই, যে মেইন মেনুটাকে একটু পেডিং দিয়ে দিই, তাহলে জিনিসগুলো বাসবে। তাহলে হোভার ইফেক্ট দেওয়ার জন্য এই যে দেখেন আমরা এতটুকু পর্যন্ত আমাদের লাগবে, তাই না। আমরা মেইন মেনুর ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে এ। এবার হোভার ইফেক্ট দেওয়ার জন্য এখানে কোলন দিতে হবে, কোলন দিয়ে আমরা লিখবো হোভার, এটা ভি আর হোভার, হোভার মানে কার্সর উপরে নিয়ে গেলে এটা একটা ইফেক্ট। আচ্ছা হোভার নিয়ে গেলে আমরা হোভারে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারে, ধরেন আমরা এখানে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে দেখেন এখানে হোভার নামে একটা অপশন আছে কিনা, দেখেন হোভার নামে সিএসএস এর এখানে হোভার আছে,
এখানে হোভার ক্লিক দিয়ে আমরা যদি এখানে হোভারটা সিলেক্ট করি, দেখেন এখানে অলরেডি এই যে মেইন মেনু এলআই এ হোভারটা আসছে, আদারওয়াইজ আসতো না। এখানে যদি হোভার সিলেক্ট না করি দেখেন এই সিএসএস সিলেক্টরটা কিন্তু আসবে না। এটা ক্লিক দিলাম, এই যে সিএসএস সিলেক্টরটা হোভারটা কিন্তু আসছে। আচ্ছা, এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। তো দেখেন আমি এটা আপাতত কালার কম্বিনেশন নিয়ে ক্লাস করছি না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিভাবে দিলে আসে। দেখেন রেড দিলাম, রেড দেওয়াতে খারাপ লাগতেছে, আমরা অন্য কালার দিয়ে দেবো। এখান থেকে অন্য কালার দিয়ে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, আর আমরা এখানে কালার দিয়ে দিলাম হচ্ছে ধরেন কি দিতে পারি, টিএল, কালারটা টিএল রাখলাম। তো এবার এই হোভারটাকে যদি আমরা এখানে এফেক্ট করি, দেখেন এটা এরকম আসছে, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা টিএল না করে আমরা যদি ইয়েলো করে দিই, ইয়েলো করে দিলে কিরকম আসবে দেখেন, ইয়েলোটা মোটামুটি ভালো, ঠিক আছে। হোভার ইফেক্টটা, এই যে হোভার, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আসছে, কালারে কি আসছে। আচ্ছা, এখানে এটাকে আমরা একটু বর্ডার রেডিয়াস করে দিই। আচ্ছা, এটাকে বর্ডার রেডিয়াস করে দিলাম হচ্ছে 10 পিক্সেল, একটু গোল আকারে আসবে, ঠিক আছে। হোভারে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রাউন্ড শেপে আসছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু ডিজাইন করে ফেললাম এখন, ঠিক আছে। আচ্ছা, এই কোডগুলোকে আমরা কপি করে হোভারে বসাই দিব, তাহলে আমার হোভার এফেক্ট রেডি। ঠিক আছে, হোভার এফেক্ট রেডি। আচ্ছা, এবার আমরা মেনুতে একটু পেডিং দিয়ে দিই, তাহলে হোভার এফেক্টটা আরো সুন্দর লাগবে। এখানে একটু পেডিং দিয়ে দিলাম, ডানে বামে উপর নিচে 10 পিক্সেল দিয়ে দিই, মেনুটা একটু বড় করে ফেলি। দেখেন এবার হোভার এফেক্টটা তার মাঝখানে আসে, সুন্দর আসছে। আসুন, সুন্দর আসছে না? এবার পেডিংটা সুন্দর আসছে। আচ্ছা, হোভার এফেক্টটা পরে নেই, যদিও আমি পেডিংটা এখানে দেওয়া হয় না। পেডিংটা দিব কোথায়? এই যে মেনুতে, মেইন মেনু যেটা আছে ওইটাতে হোভার ইফেক্ট দিব, তাইলেই বসবে। ঠিক আছে, তাইলে আমাদের মেনুটা কি হয়ে গেল, সুন্দর একটা মেনু হয়ে গেল। এবার রাইট মেনুটাকে একটু সুন্দর করে ফেলি, রাইট সাইড বার যেটা আছে ওইটাকে একটু সুন্দর করে ফেলি। দেখেন এগুলো আছে না, ওখানে আমাদের সিএসএস এ আছে, রাইট সাইড বারের সিএসএস এ আছে, এই যে দেখেন কন্টেন্ট রাইট, তাই না? কন্টেন্ট রাইটের ভিতরে কি আছে, এটাকেও ডিজাইন করব। কন্টেন্ট রাইটের ভিতরে কি আছে, কন্টেন্ট রাইটের ভিতরে H2 আছে, UL LIA, এটা তো সেম জিনিস আছে, তাই না? তাহলে আমরা এটাকেও CSS এ নিয়ে নিই। আমরা এবারে নেস্টেড করে কাজ করব, তাইলে আর আমাদের সমস্যা হবে না। আমরা এখানে রাইট H2 আছে, H2 কে আমরা ডিজাইন করব। আর কাকে ডিজাইন করব? H2 কে ডিজাইন করব, আমরা হচ্ছে UL কে ডিজাইন করব। UL এর পরে হচ্ছে LI কে ডিজাইন করব, LI কে ডিজাইন করব। তারপরে হচ্ছে আমরা LI এর পরে A আছে, A কে ডিজাইন করব। তারপরে A কে আমরা হোভার ইফেক্ট দেব, ঠিক আছে। তাহলে আমরা এগুলা CSS এ নিয়ে নিলাম, সিলেক্টর গুলা CSS এ নিয়ে নিলাম। দেখেন আমরা এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড বসাই, তাহলে সুন্দর লাগবে জিনিসটা, ঠিক আছে। কন্টেন্ট রাইটের একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিলাম। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে টিএল, একটা টিএল বসাই, আর এখানে বক্স সাইজিং দিয়ে দিই। আচ্ছা, ডিভে বক্স সাইজিং দেওয়া আছে। আচ্ছা, এটাকে প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল প্যাডিং অথবা 15 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, তাহলে জিনিসটা একটু সুন্দর আসলো। জায়গা বাম দিক থেকে চতুর্দিক থেকে একটু গ্যাপ নিয়ে নিল, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার এটা হয়ে গেছে মোটামুটি লেফটের ডিজাইন। আমরা সিম্পল সিম্পল কাজ করতেছি যাতে করে আমরা শিখতে পারি। আচ্ছা, H2 টাকে একটু সাদা করে নেই, তাহলে এই জায়গায় সুন্দর লাগবে নাকি। আমরা H2 টার সিলেক্টরটা নিয়েছি, কালার দিয়ে কি সাদা, সাদা হ্যাশ FFF, এই তিনটা F দিলে হ্যাশ দিয়ে এক্সপোর্ট, তাহলে এটা সাদা হয়ে যাবে। দেন সাদা দিয়ে দিলাম, ঠিক আছে। সাদা দিয়ে আমরা এটাকে একটু করে ফেলি, এটার H2 এর কোড আমরা সাদা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে UL হচ্ছে আমরা দিলাম হচ্ছে মার্জিন, ডিফল্ট আমরা কোড কি দেই, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। তাইলে আমার কোনো লিস্ট স্টাইল থাকবে না, ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং থাকবে না। আচ্ছা, তাহলে এবার LI তে কাজ করব আমরা, ঠিক আছে। দেন এটা দিয়ে দিলাম মার্জিন প্যাডিং সব করে দিলাম। এবার আমরা UL এর ভিতরে LI তে আমরা কাজ করব।
আচ্ছা, এলআই এর ভিতরে আমরা এ তে কিছু কাজ করে চলে আসি আগে, ঠিক আছে? এ তে কাজ করার জন্য আমরা এখানে কালার দিলাম হচ্ছে কালার হ্যাশ, অথবা কালার দিয়ে দিলে আমরা কি দেওয়া যায়, কালার হচ্ছে ইয়েলো। এটা একটু ডিফারেন্ট করি। হ্যালো, ট্রেনিং ট্রেনিং এ আছে, ট্রেনিং এ 5 মিনিট পরে কল দেয়া, ক্লাসে চলে। আচ্ছা, এবার ইয়েলো কালার দিলে সুন্দর লাগছে না, আমি হচ্ছে অন্য একটা কালার ইউজ করবো। আমরা এখানে ব্ল্যাক ইউজ করতে পারি, অথবা আমরা সাদা ইউজ করি, ঠিক আছে? তো দেখেন, আমরা এলআই এ তে সাদা ইউজ করলাম এবং এটাকে ডিসপ্লে ব্লক করে ফেলবো। টেক্সট ডেকোরেশন, আচ্ছা আমি কি স্পিডে করতেছি, মাথায় থাকতেছে আপনারা? সমস্যা নাই, ভিডিও আছে, পাশাপাশি কোড আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, টেক্সট ডেকোরেশন রান করে দিলাম। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে ডানে বামে একটু প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল, চতুর্দিক থেকে প্যাডিং পেয়ে গেল সে, ঠিক আছে? আচ্ছা, এটা কাকে করলাম? এলআই এ তে কাজ করলাম, এলআই এ তে, এলআই তে না, সরাসরি এলআই এ তে। তো আমরা এটাকে হোভার ইফেক্টে আমরা একটু কালার দিয়ে দেবো। হোভার ইফেক্টে কালার দিলাম ইয়েলো, তাহলে হুবারে কালারটা আসবে এটার ইয়েলো। আমরা একটু রিলোড দিই পেজটাকে, তাহলে হুবারে কি হচ্ছে, কালার ইয়েলো আসছে। এবার দেখেন, এটাকে চাচ্ছি আমি এই এলআই তে বর্ডার দিব, আমরা বর্ডার বটম বা নিচের দিকে একটু বর্ডার দিব। বর্ডার লিখলাম, বর্ডার কোন দিকে দিব? বটম 1 পিক্সেল, 1 px সলিড দিব, সলিড 1 পিক্সেল সলিড। দেখেন বর্ডার কিভাবে দিই, বর্ডার দেওয়ার জন্য বর্ডার বটম নিচে, শুধু বর্ডার দিলে চতুর্দিকে বর্ডার হয়ে যেত, আমার শুধু বর্ডার বটম নিচের দিকে প্রয়োজন। 1 পিক্সেল সলিড, আমরা সলিড দিলাম হচ্ছে, কালার কি দেব? কালার ধরেন আমরা হ্যাশ ডিডিডি, আমরা একটা এরকম কালারে বর্ডার দিলাম, বর্ডার এরকম কালারে না দিয়ে এই কালারটা রাখলাম, কালারটা রেখে আমরা হচ্ছে এই কালার থেকে একটু ই করে ফেললাম, এটাকে একটু লাইট করে দিই, তাহলে এটা এখানে এরকম কালার চলে আসলো, একটু সুন্দর আসলো, ঠিক আছে? তাহলে আমরা এলআই তে বর্ডার দিলাম, সলিড দিলে এরকম আসবে। বর্ডারটা আমরা কিভাবে কিভাবে দিতে পারি দেখেন, এখানে ডটেড দিতে পারি, ডটেড অথবা ড্যাশ বর্ডার দিতে পারি। এই যে দেখেন ড্যাশ বর্ডার হয়েছে, ঠিক আছে? 1 পিক্সেল দিলে এরকম আসছে, 2 পিক্সেল দিলে এরকম বড় হবে, ঠিক আছে? ড্যাশ দিলে ড্যাশ আসবে, সলিড দিলে সলিড বর্ডার আসবে, আমরা সলিডই রাখলাম। ডটেড দিতে পারবেন, ডটেড আছে, ঠিক আছে? আপনি যেভাবে ইচ্ছে এভাবে দিতে পারেন। আমরা ড্যাশ দিলাম, তাহলে ড্যাশ বর্ডার আসলো, তাহলে আমাদের কি হয়ে গেল, আমরা এলআই তে বর্ডার দেব। আর হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে ফেলি, হোভারে হোভারে এলআই এ তে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। হোভার ইফেক্টে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে দেই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হোভার ইফেক্টে কালার রেড, সুন্দর না? আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে এটা থেকে একটু গাঢ় কালার দিয়ে দিই, তাহলে এটার সাথে মিল রেখে আমাদের কাজ হবে, ঠিক আছে? পাতলা কালার দিয়ে দিলাম, তাহলে আমাদের সুন্দর লাগবে জিনিসটা। এটা দিলাম কোথায়, হুবারে, হুবারে কালারটা এরকম আসবে, তাহলে হয়ে গেল আমাদের সাইড বার। এবার মেনুর কন্টেন্ট আপনি চেঞ্জ করে ফেলেন উপরেরটার মতো, সমস্যা। তাহলে আমাদের কি হলো, সিম্পল একটা ওয়েবসাইট আরো সুন্দর হয়ে গেল, যত সময় যাচ্ছে ওয়েবসাইটে কি হচ্ছে, ফুটে উঠতেছে। আচ্ছা দেখেন, এটার যদি আমি আরেকটু কাজ করি, একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই চতুর্দিকে, সুন্দর লাগবে না? রাইটটার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, দেন আর একটু সুন্দর লাগছে এটা। আচ্ছা, এরকম করতে করতে আমাদের একটা ওয়েবসাইট দৃষ্টিনন্দন হয়ে যাবে। এটা আমরা বর্ডার রেডিয়াস দিছি 10 পিক্সেল, তাহলে আমাদের কি হয়ে গেল, ওয়েবসাইটটা সুন্দর হয়ে গেল। তাহলে মোটামুটি একটা মেনু ডিজাইন করে ফেললাম আমরা এখানে, তারপরে একটা সাইড বারে মেনু ডিজাইন করে ফেললাম, ঠিক আছে? তা এটার আমরা হোভারে কালার ইফেক্ট গুলো চেঞ্জ করছি, তাই না? তাহলে এটা আপনাদের হচ্ছে, আপনারা এখন এটা প্র্যাকটিস করবেন।